ওয়েল আর মাত্র 15 দিন পরেই কিন্তু এই সিজনের ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়ে যাচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। তো প্রত্যেকটা টিম কিন্তু নিজেদের মতন নিজেরা গুছিয়ে নিচ্ছে, ফুল দামে প্র্যাকটিস চালু হয়ে গেছে। কিছু কিছু টিমসের কিন্তু এখনো পর্যন্ত ভালো ভালো সাইনিং হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি মেনলি কথা বলবো যে ইস্ট বেঙ্গলের প্রবেবল প্লেইং 11 কি হতে পারে, অস্কার ব্রুজনের সব রকম ট্যাকটিক্স নিয়ে কিন্তু এই ভিডিওতে মেনলি কথা বলবো। তার পাশাপাশি কিন্তু কিছু কিছু টিমসের কিন্তু ভালো ভালো বেশ সাইনিং হচ্ছে, আমি সাইনিং এর আপডেট গুলো দিয়ে তারপর কিন্তু আমি মেনলি ইস্ট বেঙ্গলের কথায় কিন্তু আমি ঢুকবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাংলা ফুটবল ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, এরকম টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল ভিডিও কিন্তু আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেতে যেতে একটা লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তো চলো শুরু করি। প্রথমে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে চেন্নাই এফসিতে কিন্তু 3টে ফরেনার কিন্তু সাইন হয়েছে। এক হচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডওয়ার্ডো কাউ, এই প্লেয়ারটা কিন্তু সাইন হয়েছে। স্প্যানিশ স্ট্রাইকার কিন্তু সাইন হয়েছে ইনিগো মার্টিন, এই প্লেয়ারটাও কিন্তু সাইন হয়েছে। থার্ড যে প্লেয়ারটা হচ্ছে নান আদার দেন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বিমেমের, যাকে কিন্তু আমরা নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে কিন্তু আমরা দেখেছি। ভাস্ট এক্সপিরিয়েন্স আছে আইএসএল এ, তো যথেষ্ট ভালো সিগনেচার, এটা চেন্নাইয়ের জন্য হলো। দেন নেক্সট মুভ ইন্টু ইন্টার কাশি কিন্তু একটা স্ট্রাইকার কিন্তু সাইন করিয়েছে, লিথুনিয়ান ন্যাশনাল টিমের স্ট্রাইকার নৌরিস পিট্রিভিয়াসাস, এই হচ্ছে প্লেয়ারটা। ইন্টারকাশে কিন্তু এর আগে 4টে সাইনিং করিয়েছিল বিদেশি নিয়ে, তো এটা কিন্তু তাদের 5 নম্বর বিদেশি সাইনিং কিন্তু হয়ে গেল। লাস্ট যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স কিন্তু একটা স্প্যানিশ ফরওয়ার্ড সাইন করিয়েছে ভিক্টর বিলনো, এই প্লেয়ারটাই কিন্তু কেরালা সাইন করিয়েছে। তো এই কিছু কিছু ট্রান্সফার রিলেটেড যে প্লেয়ার গুলো সাইন হয়েছে সেগুলো নিয়ে কিন্তু বলে দিলাম। ওয়েল তারপরে কিন্তু আমি ঢুকি যে একটা ব্রডকাস্টিং নিয়ে কিন্তু ছোট্ট আপডেট রয়েছে। সেটা হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক আর হচ্ছে জি স্পোর্টস, এরা দুজন কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু ব্রডকাস্টিং রাইটের জন্য কিন্তু বিট করতে চলেছে, আর কোথাও ডিজিটাল রাইটস এর জন্য কিন্তু কোথাও ফ্যান কোড এগিয়ে আসতে পারে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক যতদূর আমি যতদূর খবর পেয়েছি, সোনি স্পোর্টস নেটওয়ার্ক কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছে যে তাদের যে ডেটটা দেওয়া আছে, ডেডলাইনটা যে দেওয়া আছে 1 ফেব্রুয়ারি, সেই ডেটটাকে কিন্তু একটু এক্সটেন্ড করার জন্য কিন্তু সোনি বলেছে। এটা থেকে কিন্তু স্পষ্ট হয় যে কোথাও যারা যারা প্রি বিট কনফারেন্সে ছিল তাদের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টেড রয়েছে এই বছরের ইন্ডিয়ান সুপার লিগের ব্রডকাস্টিং প্লাস ডিজিটাল রাইটসটা নেওয়ার জন্য। এবার দেখা যাক কে হয়। আমরা 2 দিনের মধ্যে আমরা জেনে যাব, কারণ 1 ফেব্রুয়ারি কিন্তু ডেডলাইন ডেট রয়েছে বিকাল 5টা অবধি, তার মধ্যে কিন্তু বিটটা কিন্তু করতে হবে। তো পরশু দিনই 1 তারিখ রয়েছে, আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু জানতে পেরে যাব যে এই সিজনের ব্রডকাস্টিং রাইটটা কাদের কাছে যাচ্ছে। তো চলো এবার ঢুকি ইস্ট বেঙ্গলের ব্যাপারে। প্রথমে আগে ছোট্ট একটা প্লেয়ারকে নিয়ে কথা বলে দিই ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে জেরি, যাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আগে কিন্তু আমি কথা বলেছিলাম জেরিকে নিয়ে। সেই জেরি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছে। তো কোথাও একটা ভালো সিগনেচার কিন্তু হলো, আর কোথাও একটা যথেষ্ট ভালো কিন্তু অ্যাটাকিং বুস্ট পেলো। তার কারণ যখন আমি লাইন আপ নিয়ে কথা বলবো তখন তোমরা খুব ভালো মতন বুঝতে পারবে যে কেন জেরির সাইনিংটা খুব ইম্পর্টেন্ট হলো এই সিজনের আইএসএল এর। তো চলো এবার আমি শুরু করি যে অস্কার ব্রুজন তার এই টিমটাকে কোন লাইন আপে কিন্তু সাজাতে চলেছে। প্রথম কথা, আমরা সুপার কাপে দেখেছি 5 জন বিদেশিকে কিন্তু ইউটিলাইজ করতে প্রথম 11-এ, কিন্তু আইএসএল এ কিন্তু সেই জিনিসটা হবে না, কারণ আমরা জানি যে আইএসএল এ কিন্তু ফার্স্ট 11-এ কিন্তু 4 জন বিদেশি কিন্তু রাখতে পারবে, 5 জন কিন্তু এলাউ নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু একজন বিদেশিকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তাহলে সে অস্কার ব্রুজন কিভাবে সাজাতে পারে, তার সেই কোর কিন্তু লাইন আপ যে 4-2-1-3, এই লাইন আপে কিন্তু অস্কার ব্রুজনের আগেও খেলিয়েছে, এখনো কিন্তু খেলাবে। প্রভসুকান সিং গিল গোলে, তাকে নিয়ে তো কোনো কথাই নেই। 2 জন সেন্টার ব্যাক আনোয়ার আলী অ্যান্ড কেভিন সিভিলে, এই দুজনে কিন্তু থাকবে। আর কোথাও ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু লালচুন নুঙ্গা রয়েছে, মার্টেন রায়না রয়েছে। তারপরে রাইট ব্যাক হিসাবে কিন্তু মোহাম্মদ রাকিব যা ফর্মে রয়েছে মোটামুটি, রাকিবকে নিয়ে আলাদা করে কিছু বলে নেই। রাকিবকে নিয়ে কিন্তু অনেক কথা কিন্তু আমি বলেছি, অনেক ভালো ভালো কথা কিন্তু এই সিজনে আমি বলেছি। এর আগে যতটাই নেগেটিভ ইম্প্যাক্ট রাকিবের থাক না কেন, এই সিজনে কিন্তু অনবদ্য মোহাম্মদ রাকিব। তারপরে লেফট ব্যাকে কিন্তু জয় গুপ্তা, আলাদা করে কিছু বলার নেই, মনেই হচ্ছে না জয় গুপ্তা প্রথমবার ইস্ট বেঙ্গলের জার্সিতে কিন্তু খেলছে। দেন ডিফেন্সিভ মিডফিল্ডার জোনে কিন্তু দ্য বাসিম রশিদ, মোহাম্মদ রাশিদ যে রয়েছে দ্য ওয়াল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ লাইনে বা সুইপার পজিশনে, সেই বাসিম রশিদ
তারপরে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার জায়গায় কিন্তু সাউল ক্রেসপো। মেন জিনিসটা আছে কিন্তু সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইনে, ফরওয়ার্ডে যে 4 জন থাকবে, মানে একজন সেন্টার ফরওয়ার্ড, একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশনে যে প্লেয়ারটা থাকে, আর দুটো কিন্তু উইঙ্গার, রাইট উইং আর লেফট উইং। এই 4টে জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা আসবে। তার কারণ ইস্টবেঙ্গল কিন্তু ইউসুফ এসেসারিকে কিন্তু সাইন করিয়েছে তাদের একমাত্র সেন্টার ফরওয়ার্ড এই সিজনে, বিদেশি সেন্টার ফরওয়ার্ড। সেই ইউসুফ এসেসারিকে কিন্তু প্লেইং 11-এ রাখবে। তাহলে ইউসুফকে যদি সেন্টার ফরওয়ার্ডে ইউজ করে, ওকে, মোহাম্মদ রাশিদকে ডিফেন্সিভ মিডফিল্ডারে ইউজ করবে, সেন্টার মিডে যদি সাউলকে ইউজ করে, আর সেন্টার ব্যাকে যদি কেভিন সিবিলাকে ইউজ করে, তাহলে কিন্তু মিগুয়েলের জায়গাটা কিন্তু মানে থমকে গেল। মিগুয়েলকে কোথাও অ্যাটাকিং মিডফিল্ডার জোনে কিন্তু খেলাতে পারবে না। আমার যতদূর মনে হয়, পার্সোনালি আমার মনে হয় সেন্টার ফরওয়ার্ডে ইউসুফকে খেলাবে, মোহাম্মদ রাশিদকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাবে, আর কেভিন সিবিলে সেন্টার ব্যাক থাকবে। সল আর হচ্ছে মিগুয়েল ফিগুয়েরার মধ্যে কিন্তু সোয়াইপ হবে, মানে নয় সাউল স্টার্ট করবে, নয় মিগুয়েল স্টার্ট করবে, দুজনে কিন্তু সাবস্টিটিউট হয়ে, মানে যদি সাউল আগে দিয়ে খেলে তাহলে কিন্তু মিগুয়েল সাবস্টিটিউটে আসবে, মিগুয়েল যদি আগে খেলে তাহলে কিন্তু সাউল পরে আসবে। তো এরকম কিন্তু সোয়াইপ কিন্তু হতে পারে। তো কোথাও দুজনের জায়গা আলাদা হলেও কি হবে, দুজনে কিন্তু বিদেশি। সাউল কিন্তু খেলবে সেন্টার মিডের অপশনে, যে কিছুটা অ্যাটাকিং এ উঠে যাবে, কিছুটা আবার ডিফেন্সিভেও নেমে এসে কিন্তু মোহাম্মদ রাশিদকে কিন্তু হেল্প করতে পারে। কিন্তু মিগুয়েল কিন্তু প্রপার নাম্বার 10 পজিশনের প্লেয়ার। তো কোথাও আমার যতদূর মনে হয় সাউলকে কিন্তু স্টার্ট করা হবে, আর মহেশকে কিন্তু নাম্বার 10 পজিশনে খেলাবে অ্যাটাকিং মিড অপশনে। কোথাও মিগুয়েল কিন্তু ব্রেঞ্চ থেকে স্টার্ট করতে পারে, বা মিগুয়েল যদি অ্যাটাকিং মিডের রোলে যদি প্রথমে জয়েন করে, তাহলে কিন্তু কোথাও সৌভিক চক্রবর্তী বা জিকসান সিংকে কিন্তু আমরা দেখতে পারি সাউল ক্রেসপোর জায়গায়। তো আশা করি সেটা করবে না, তার কারণ জিকসান কিন্তু এই সিজনে একদমই গেম টাইম পায়নি, সৌভিকও না পাওয়ারই মতন। তো কোথাও সাউল ক্রেসপোকে কিন্তু বারবার ইউজ করে গেছে কোচ। তো কোথাও সাউলকেই কিন্তু কোথাও আমার যতদূর মনে হয় যে প্লেইং 11-এ কিন্তু রাখবে। তো সেই ক্ষেত্রে মিগুয়েল কিন্তু ব্রেঞ্চ থেকে স্টার্ট করবে, অ্যাটাকিং মিডের অপশনে কিন্তু তোমার মহেশ নাওরেম সিং কিন্তু খেলবে। দুটো উইঙ্গার পজিশনে বাদিক দিয়ে খেলবে কিন্তু বিপিন সিং, ডান দিক দিয়ে খেলবে কিন্তু জেরি। এই জেরিও খেলতে পারে, প্লাস এডমুন ডার্লেন্ডিকাও খেলতে পারে, যাকে খেলাবে। কারণ আমরা যতদূর সুপার কাপেও দেখেছি এডমুনকে কিন্তু সাবস্টিটিউটে কোচ ইউজ করতেন। তো কোথাও আমরা এটা এখন থেকে ধরে নিচ্ছি যে কোথাও জেডি স্টার্ট করবে, বা পিভি বিষ্ণুও স্টার্ট করতে পারে, এডমুন কিন্তু পরে সাবস্টিটিউটে আসবে। বাদিক থেকে যদি বিপিন স্টার্ট করে, তাহলে বিপিনের সাবস্টিটিউট হিসেবেও কিন্তু পিভি বিষ্ণু রয়ে গেছে। আর আমাদের নাদার দেন ওয়ান অ্যান্ড অনলি বিদেশি স্ট্রাইকার, সেটা হচ্ছে ইউসুফ এসেসারি, সে কিন্তু সেন্টার ফরওয়ার্ড অপশনে কিন্তু থাকবে। তার পরিবর্তে কিন্তু আমাদের রয়েছে ডেভিড। তো কোথাও এইরকম কিন্তু ফরমেশন অস্কার বুজন কিন্তু নিয়ে আসতে পারে, বা এরকম প্লেয়ার কিন্তু চয়েস করতে পারে। তো আমরা মোটামুটি জানি ইস্ট বেঙ্গলের গেম রিডিং কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ম্যাচেই করে নিয়েছি। সুপার কাপে কিরকম খেলেছে, তারপর ডুরান্ড কাপে কিরকম খেলেছে, আইএফএ শিল্ডে কিরকম খেলেছে, সবই কিন্তু আমরা মোটামুটি দেখেছি। তো কোথাও এই যে মানে ফরমেশনটা রয়েছে, কোথাও এই ফরমেশনে কিন্তু অস্কার বুজন কিন্তু নামতে চলেছে। শুধু একটা দুটো প্লেয়ার কিন্তু কোথাও স্যাক্রিফাইস করতে হবে। তো কোথাও দেখা যাক ইস্ট বেঙ্গল এবার কি করে, কারণ 5টা বিদেশি নিয়ে কিন্তু এবার খেলছে, একজন কিন্তু কম, কারণ হামিদ আহাদাদ আর হচ্ছে হিরোশি ইবুসাকি দুজন কিন্তু ছেড়ে গেছে, তার জায়গায় কিন্তু শুধুমাত্র ইউসুফ এসেসাকি এসে। তো আমার যতদূর মনে হয় যে কোথাও ঠিকই আছে, কারণ বেশি মাথা ভারী করা প্লেয়ার এনে তো আর লাভ নেই। মোটামুটি যারা একটু কাজে লাগবে, যারা ঠিকঠাক করে খেলতে পারবে, অ্যাটলিস্ট তারাই যেন আসুক, 5টা আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু 6 নম্বর বিদেশিকে এক্সট্রা করে সাইন করিয়ে এনে সেই রকম আবার হিরোশির মতন পারফরমেন্স দেবে, তার থেকে দরকার নেই, জায়গাটা ফাঁকা থাকুক, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো খেলে দেবে ওরকম। ঠিক আছে, তো কোথাও দেখা যাক কি হয়। আর তো 15টা দিন বাকি, 15টা দিন পরে কিন্তু শুরু হয়ে যাবে। নেক্সট যে ভিডিওটা আমি আনবো সেটা কিন্তু মোহনবাগানের প্রবাবল লাইন আপ নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। তো ব্যাস এইটুকুই, আর বেশি কিছু বলার নেই। তো তোমাদের কিরকম মতামত, তোমরা কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা প্রথমবার এসে থাকলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য কিন্তু দেখা হবে পরের ভিডিওতে, আজকের জন্য এটুকুই। ততক্ষণের জন্য শুভরাত্রি অ্যান্ড টাটা।